সাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশ জুড়ে বৃষ্টিপাত, রাজধানীতে জলাবদ্ধতা, যানজট, কর্মজীবী ও ছিন্নমূল মানুষের ভোগান্তি। এখানে তো নিচু রাস্তা, তো এখানে সবসময় পানি জমে থাকে, অল্প বৃষ্টি হলে হয়। আধা ঘন্টা ধরে বাসার নিচে দাঁড়াইছি, কোনো রিক্সা ওইখান পর্যন্ত যাচ্ছে না। দাঁড়াইছি, অফিস হচ্ছে 10টায়, 10:30 বাজে, তো অফিস তো আর এগুলো দেখবে না, শুনবেও না, এইটাই হচ্ছে মূল ভোগান্তি। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 20তম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা, কামাল মজুমদারের জামিন আবেদন খারিজ। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিচ্ছে না প্রশাসন, দাবি ছাত্রদলের। রাকসুতে ভোটের পরিবেশ নেই, দাবি প্রার্থীদের। জাতীয় নির্বাচন নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ইসি সংলাপ, চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি, আম জনগণ সহ 6টি দল। বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ রিজভি, চলছে দলের বিজয় ঠেকাতে প্রশাসনকে হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা। নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সঙ্গী 6 রাজনৈতিক নেতা। 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ। এবং ফিলিস্তিনিকে যুক্তরাজ্য ও কানাডা সহ 4 দেশের স্বীকৃতিতে সরগরম বিশ্ব, প্রতীকী পদক্ষেপে কমবে না দুর্দশা, বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে অঝরে ঝরেছে বৃষ্টি। এতে রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সাত সকালে ভারী বৃষ্টির কারণে বিপাকে পড়েন নগরবাসী। বিশেষ করে চাকরিজীবীরা কর্মস্থলে যেতে দুর্ভোগে পড়েন। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। সাত সকালে মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কেই জমে হাঁটু পানি। প্রধান সড়ক থেকে শুরু করে অলিতে গলিতে দেখা দেয় জলাবদ্ধতা। অঝরে বৃষ্টিতে নগরীর সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে যাতায়াত সমস্যায় পড়েন নগরবাসী। তীব্র যানজটে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। যানবাহন সংকটে একমাত্র ভরসা হাঁটা, কেউ আবার অধিক ভাড়া দিয়ে যাচ্ছেন গন্তব্যে। মাঝ সড়কে আবার যানবাহন বন্ধ হয়ে যাওয়া সহ নানা ভোগান্তিতে পড়ছে নগরবাসী। এত পরিমাণে পানি হয় ডাক্তার বলি যে পাড়া দাওয়ার মতো বাইরনির মতো কোনো কায়দা নাই। এখানে থাকি তো আজকে 12 বছর এই এরিয়াতে স্থায়ী, তো তা এখনো পর্যন্ত তো এই অবস্থা। কোনো স্টেপ যদি নেওয়া হতো তাহলে তার অবস্থা হতো না। মিরপুর, বনানী, মোহাম্মদপুর, কাকরাইল, মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে থমকে গেছে জনজীবন। স্থানীয়রা বলছেন নালার পানি উপচে বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়েছে। বৃষ্টি এলেই এমন চরম দুর্ভোগে পড়তে হয় তাদের। এগুলো সব নিচের জায়গায় এসে জমা পড়তে হচ্ছে, আর ওই জায়গা থেকে যানজট সৃষ্টি হচ্ছে। যাদের পরীক্ষার সামনে, এমনও এখানে ছাত্র আছে যে আগামী সপ্তাহে তারপর সপ্তাহে এক্সাম, কিন্তু এই অবস্থায় তারা কিভাবে আসবে বলতে পারেন। অনেকে এখানে আসতে যে আপনি অসুস্থ হয়ে যায়, এই সামনে আপনার গর্ত আছে যেখানে মানুষ, আমি নিজের চোখের সামনে দেখছি যে মানুষ পড়ে যে বিভিন্ন রকম ভোগান্তির সৃষ্টি এখানে হয়েছে। বছরের পর বছর নগর জীবনের এই নাজেহাল দশা নিয়ে হতাশ নগরবাসী। বলেন প্রশাসনের নজর নেই বলেই ভোগান্তিতে পড়তে হয় তাদের। যারা কর্মজীবী, যারা চাকরিজীবী, যারা রোগী নিয়ে যাচ্ছে, তারা বহন করতে পারতেছে না, তারা অনেক কষ্ট হয়। জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের আশ্বাস নয়, বরং স্থায়ী সমাধান দরকার বলেও জানান তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। জলাবদ্ধতা, যানজটের চরম ভোগান্তিতে নগরবাসী। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আর তন্দ্রা, নগরীর পথঘাটের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। মনা, আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেট এলাকাতে, এবং এখানেও কিন্তু আসলে সকাল থেকে যেহেতু 2 ঘন্টার মাত্র বৃষ্টি হয়েছিল, তবে এর পরবর্তীতে যেরকম জলাবদ্ধতা দেখা দিয়েছে পুরো ঢাকার শহরে, যদি আমি বলি পুরো নগরের অর্ধেক রাস্তাঘাটে কিন্তু একই অবস্থা। সেটা হোক বনানীর রাস্তা, মোহাম্মদপুরের ওদিকটা বলি, বা মালিবাগ বা কাকরাইলের রাস্তা হোক, সবগুলো রাস্তায় কিন্তু একই রকম অবস্থা। এবং নিউ মার্কেট এরিয়াতেও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু আমরা লক্ষ্য করিনি, এবং ভিন্নধর্মী কোনো কিছু ছিল না। এখানেও কিন্তু আসলে যানজটও রয়েছে, পাশাপাশি পানি কিন্তু আছে এখন পর্যন্ত এখানে। যদিও পানি কিছুটা কমেছে, সকাল থেকে আরও বেশি পানি ছিল এই এরিয়াতে, তবে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু এখন কিছুটা পানি কমা শুরু করেছে। তবে এর মধ্যেও কিন্তু আসলে যে সমস্যাগুলো ছিল, সাধারণ নাগরিক যারা আছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখন পর্যন্ত বিদ্যমান। যেমন তার মধ্যে নতুন একটি সমস্যা হচ্ছে, একে তো হচ্ছে যাতায়াতে তাদের সমস্যা হচ্ছে, যানবাহন সংকট রয়েছে, পাশাপাশি কিন্তু এই পানির কারণে কিন্তু যে
এই যানবাহনগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা আপনাদের এখানে যেমনটা আমি দেখতে পাচ্ছি যে সিএনজি কিন্তু অনেকগুলো আমি দেখেছি বন্ধ হয়ে গেছে, অনেকের গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে এই সমস্যাগুলো কিন্তু এখন পর্যন্ত চলছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে রোদ উঠেছিল, তবে রোদ উঠলেও কিন্তু এই রোদের মধ্যে দিয়েও আমরা দেখেছি যে আসলে একটি ভিন্ন রকম একটা দৃশ্য। এই রোদের মধ্যে দিয়েও মানুষ এই প্রধান সড়কগুলো দিয়ে কিন্তু আসলে পানির মধ্যে তারা যাতায়াত করছে এবং পানির মধ্য দিয়ে তারা তাদের বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা যাচ্ছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এর মধ্যে দিয়ে যদি আমি বলি যে যানজটের কথা যদি আমি বলি, সেটি তো কোনোভাবেই কমার নয়। সকাল থেকে যেমনটা ছিল এখন বেলা গড়ানোর সাথে সাথে আরও বেশি আসলে সেটি বেড়েছে এবং আমরা কয়েকটি মোড় ঘুরেছি এবং মোড়েই দেখেছি যে আসলে যানবাহনের সমস্যার পাশাপাশি কিন্তু যানবাহন আটকে রয়েছে বা বলা যায় যে একদম থমকে গেছে। একদম নগরবাসীর জনজীবন যদি আমি বলি, এই বৃষ্টির কারণে প্রতিবারই তারা দাবি করছেন বা তারা বলছেন যে আসলে প্রতিবারই বৃষ্টির কারণে তাদের এই সমস্যাগুলোতে ভুগতে হয় এবং এই সমস্যাগুলো কিন্তু এবারও একইভাবে হচ্ছে এবং এখনও কিন্তু তাদের এই সমস্যাগুলোর সমাধান হয়নি। কবে আসলে এই সমস্যাগুলোর সমাধান করবে সেই প্রশ্নই কিন্তু আসলে জনমনে এখন পর্যন্ত বিদ্যমান এবং এই বৃষ্টির মধ্য দিয়ে, এই পানির মধ্য দিয়ে কিন্তু আসলে তারা যাতায়াত করছেন, ভোগান্তিতে আসলে পুরো নগরবাসীই পড়ছেন। তো মনে হয় এই ছিল আমার কাছে নিউ মার্কেট এরিয়া থেকে সর্বশেষ। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জলাবদ্ধতা ও যানজটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছে মানুষ। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং ড্রেন পরিষ্কার না করাকেই দায়ী করছেন স্থানীয়রা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল কুয়াকাটা ও কক্সবাজার সমুদ্র উপকূলীয় এলাকায় গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত আছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরিশাল নগরীর বটতলা, কালীবাড়ি রোড সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখন পানির নিচে। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অনেক দিন যাবত জলাবদ্ধ হয়, মানে সরকারের পরিবর্তন হয়, জনগণ সেই ভূগর্ভের ভিতরে থাকে, আমাদের চলাফেরায় কষ্ট হয়। ওই মোটরের ভিতরে পানি গেলে আইসি ফুটিয়ে যায়, এই সমস্যাতে আর কি সমস্যা। এদিকে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে তলিয়ে গেছে গাজীপুরের জয়দেবপুর বাজার সড়ক সহ আশেপাশের কয়েকটি আঞ্চলিক সড়ক। এতে যান চলাচল ব্যাহত হবার পাশাপাশি পানি ঢুকে পড়েছে দোকানপাটেও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় প্রায়ই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এই পানি সারা বছর আমরা পাড়াইতে পচা পানি, কাজ করে না তো, আই না কেউ দেখি না তো কাজ করতে। পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ, খুব কষ্ট ভিতরে আছি। দূরত্ব এই রাস্তার একটা সমস্যা করার জন্য আমরা আহ্বান জানাই। আজ থেকে কয়েক বছর ধরে ভুগতেছি, কিন্তু সমাধান এখনো পাচ্ছি না। আপনাদের মতো সাংবাদিকরা সবাই ভিডিও করে যায়, কিন্তু পরিবর্তন আমরা দেখি না। ফেনীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ 117 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে। এতে শহরবাসী পড়েছে চরম ভোগান্তিতে। দোকানপাটে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে মালপত্র। এটার জন্য মনে করেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মনে করেন 12 মাসের ভিতরে 3 মাসে বন্ধ থাকে এই রাস্তাটার কারণে। আজকে পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে, তা আসার টাইমে রিক্সা করে যাচ্ছি। ওখানে রাস্তাগুলোতে অনেক পানি, ঘুরে আসতে হয়েছে আমাকে, প্রায় আধা ঘন্টা লাগছে ওখান দিয়ে আসতে আমার। পানি নামার যে জায়গাটা আছে ওটা স্পেসিফিক জায়গাটা কম কারণে পানি এভাবে অল্প বৃষ্টিতে পানি উঠে যায়। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে সোমবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে টানা গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বৃষ্টিপাত আমন ধানের জন্য উপকারী হলেও ক্ষতির আশঙ্কা করছেন সবজি চাষিরা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। সাক্ষ্যে যাত্রাবাড়ি, চিটাগং রোড সহ আশেপাশের এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা দেন তিনি। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন দাবি করেন, পুরো জুলাই আন্দোলন ছিল অবৈধ। আন্দোলনকারীরাই ষড়যন্ত্র ও টার্গেট করে ছাত্র জনতাকে হত্যা করেছে। পরে আলী আহসান জুনায়েদ বলেন, আন্দোলনে কোনো ম্যাটিকুলাস ডিজাইনে হয়নি, সব ছিল বৈধভাবে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী।
এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার সাক্ষী সিয়াম হোসেন আয়ানকে জেরা করে আসামিপক্ষ। এছাড়া কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন নাকচ করেছেন ট্রাইব্যুনাল। এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে 114 জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। করে একটি শান্তিপূর্ণ আন্দোলনকে দমানোর উদ্দেশ্যে ছাত্রলীগ হামলা চালিয়েছে। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কানি দিয়ে ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের উপর লেলিয়ে দিয়েছিলেন এবং সে দৃশ্য সারা দেশের মানুষ দেখেছে। সরকার পতনের এক দফা দাবি, এই যে দাবিগুলি ছিল পর্যায়ক্রমে নীল নকশার অংশ। একটি বৈধ নির্বাচিত সরকারকে তার ক্ষমতা থেকে পদত্যাগ করানো বা অবৈধভাবে তাকে সরাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত পরিকল্পনা দীর্ঘদিনের ছিল সেটিরই বহিঃপ্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে ছাত্রদল। সোমবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল প্রার্থীরা অভিযোগ করেন, অনিয়ম জালিয়াতি নিয়ে বারবার অভিযোগ করলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। ব্যালট জালিয়াতি, বহিরাগত শিবিরের অনুপ্রবেশ সহ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগ তোলেন তারা। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। গেল 9 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডাকসু হল সংসদ নির্বাচন। তবে এ নিয়ে নানা অভিযোগ ছিল পরাজিত প্রার্থীদের। নির্বাচনের 12 দিন পর কারচুপি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে গণমাধ্যমের কাছে নানা অনিয়ম তুলে ধরেন প্রার্থীরা। বিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের দাবি, স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়া হয়নি। তাদের অভিযোগ, ভোট কেন্দ্রে ছাত্রদলের পোলিং এজেন্টদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে দেয়া হয়নি। অনেক কেন্দ্রে এজেন্টদের অনুপস্থিতিতেই ভোট গণনা হয়। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএনসিসি ও রোভার সদস্যরা বহিরাগত শিবির কর্মীদের ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেয় বলেও অভিযোগ করেন প্রার্থীরা। আবিদুল ইসলাম জানান, বিভিন্ন অভিযোগ পর্যালোচনার জন্য ছাত্রদল যথেষ্ট সময় দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছে, কিন্তু প্রশাসন আশ্বাস ছাড়া কোনো পদক্ষেপ নেয়নি। ভোটে অনিয়মের অভিযোগ গণমাধ্যমে এলেও এ নিয়ে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ করে ছাত্রদল প্যানেল। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের আর বাকি 2 দিন। এর মধ্যেই নির্বাচন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন। ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। কাজী শাহেদের প্রতিবেদন। অনিশ্চয়তায় পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ও হল সংসদের নির্বাচন। শিক্ষক কর্মকর্তাদের অনড় অবস্থানে দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে চলছে কমপ্লিট শাটডাউন। তারা বলছেন, উপাচার্য ও শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তি না হলে কর্মসূচি চলবে। সবচেয়ে বেশি প্রায়োরিটি আমি দেই যে ছাত্রছাত্রীদের উপস্থিতি, সেইটা যদি না থাকে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হয় না। এই জন্যই প্রশাসনকে আহ্বান জানাবো যে তারা সমস্ত কিছু বিচার বিবেচনা নিয়ে তারা একটা উপযোগী সিদ্ধান্ত নেবে। অমুক করছি তমুক করছি, এতে আমরা আর বিশ্বাসী না। আমরা দৃশ্যমান বিচার চাই। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন কয়েকটি প্যানেলের ভিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। রাষ্ট্র নির্বাচনের উপযুক্ত পরিবেশ নেই দাবি করে তারা বলেন, পোষ্যকতা পুরোপুরি সমাধান না করে নির্বাচন নয়। আজকে যদি ক্যাম্পাসে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, প্রার্থীরা যদি সকলে নিশ্চিত করতে পারে আমরা রাষ্ট্র ইলেকশন করছি, আমাদের সুস্পষ্ট কথা। পরিবহনের দিকে তাকান, এইখানে যারা আছে প্রার্থী বাদে ভোটার কোথায়? আমরা আগে ক্যাম্পাসের পরিবেশ চাই সুষ্ঠু, স্বাভাবিক, এবং আমরা চাই যেন এই যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো সমাধান করার পরে আমাদের নির্বাচনটা হোক। সাধারণ শিক্ষার্থীরাও বলছেন, ক্যাম্পাসের অস্থিতিশীল পরিবেশের কারণে শিক্ষার্থীরা বাড়ি ফিরছেন, যার প্রভাব পড়বে রাকসু ভোটে। ইতোমধ্যে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে, যা অনিশ্চয়তায় ফেলেছে 25 সেপ্টেম্বরের ভোট গ্রহণ। যেটা আসলে বিশ্ববিদ্যালয়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি কি দেখছেন আমাদেরকে জানাবেন।
মোনা, ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্র নির্বাচন নিয়ে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কয়েকজন ভিপি প্রার্থী এবং স্বতন্ত্র প্যানেলের প্রার্থী যারা হয়েছেন তারা সংবাদ সম্মেলন করে নির্বাচন পেছানোর দাবি করেছেন এবং তারা নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন। এখানে শিবিরের প্রার্থী যিনি প্যানেলের যিনি জিএস প্রার্থী তিনি ব্রিফ করছেন গণমাধ্যমে, আমরা তার কাছ থেকে একটু শুনতে চাই। হলগুলোতে গিয়ে দেখেন শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে কিনা। তো এই রাষ্ট্র নির্বাচনকে বানচাল করা এবং পরাজয় নিশ্চিত জেনে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পেয়েছি যে যারা আসলে নির্বাচনের দিন নির্বাচন বয়কট করেছে তাদের ভোট পাওয়ার হার কত ছিল এটা আপনারা জানেন। তো তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এটা আবার অ্যাপ্লাই করার চেষ্টা করছে। আমরা একটু জানতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে আছি, সেটি হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে যে ঘটনাটি ঘটেছে, যিনি ঘটিয়েছেন বললে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা দাবি করছেন তাকে শিবিরের বি টিম বলা হচ্ছে। আপনারা যেহেতু শিবিরের প্যানেলের, আপনারা তার দায় নেবেন কিনা? না, শিবির কোনোভাবেই তার দায় নেবে না। শিবির সমর্থিত প্যানেল একটাই, সেটা হচ্ছে সম্মিলিত শিক্ষার্থী জোট। এর বাইরে শিবিরের কোনো প্রার্থী নেই এবং যাকে বি টিম বলা হচ্ছে এই উত্তরটা যদি তার কাছে নেওয়া হয় এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যদি শিবির সমর্থিত প্যানেলের যিনি জিএস প্রার্থী আছেন তার সঙ্গে, তিনি গণমাধ্যমকে যেটি বলছিলেন যে নির্বাচন যারা ভোটারদের কাছে যেতে ভয় পান তারাই মূলত এখানে পিছানোর কথা বলছেন, কিন্তু তারা বলছে যে হলগুলিতে এবং মেসগুলিতে এখন পর্যন্ত শিক্ষার্থীরা আছেন এবং তারা ভোট দিতে উৎসুক এবং বলা যায় যে তিনি শিবির একমাত্র প্যানেল এখন পর্যন্ত যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা 25 তারিখেই ভোট রাকসুর ভোট হবে এটি তারা প্রত্যাশা করছেন। তো মনে হয় ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল ও হোস্টেল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এতে বাদ পড়েছেন 19 জন। কিছুক্ষণের মধ্যে নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বসছে জাকসু নির্বাচন কমিশন। নির্বাচনের প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি বাম, প্রগতিশীল ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট 1162টি ফর্ম বিক্রি হলেও জমা পড়েছে 931টি। আপিল নিষ্পত্তি ও প্রত্যাহারের পর আগামী 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, মতবিনিময় সভা শুরু হয়েছে কিনা, এতে কি কি বিষয় আলোচনা হতে পারে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, মতবিনিময় সভা এখনো পর্যন্ত শুরু হয়নি, সকলে একে একে আসতে শুরু করেছে। আমার পেছনে যে ভবন দেখছেন সমাজ বিজ্ঞান অনুষদ, এই সমাজ বিজ্ঞান অনুষদেই কিন্তু কিছুক্ষণ পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকল প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে আচরণ বিধি এবং নির্বাচনে যে রয়েছে, রোডম্যাপ রয়েছে, সকল বিষয় আলোচনায় থাকবে। সেই সাথে আরো একটি বিষয় আলোচনায় যুক্ত হবে, সেটি হচ্ছে 19 জন প্রার্থিতা বাতিল হয়েছে, এখনো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলছিলেন নির্বাচন কমিশন, এবং তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের আপিল করার সুযোগ রয়েছে। সেই সাথে কিন্তু সেইখান থেকে প্রার্থী আবার অ্যাড হতে পারে এমনটাই জানিয়েছে। এখনো পর্যন্ত সম্পূর্ণ 19 জনকে বাতিল ঘোষণা করা হচ্ছে না, যেহেতু এখনো পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। সেই সাথে এখনো পর্যন্ত প্রার্থিতা 24 তারিখ প্রার্থিতা প্রত্যাহারেরও সুযোগ রয়েছে। সবকিছু মিলিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাচ্ছে না। তবে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর, এরপর থেকে আসলে বলা যায় যে একেবারে প্রার্থী একেবারে রয়েছে, প্রার্থীতা তাদেরকেই একেবারে সিলেক্ট করা হয়েছে, এমন চূড়ান্ত তালিকার পরে এই কথাটা বলা যাবে। সেই সাথে আরেকটু জানিয়ে রাখি, 24 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এমনটা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে সেখান থেকে যদি কোনো প্রার্থী আরো সরে যায় এবং প্রার্থীতা প্রত্যাহার হয়, এরপরে কিন্তু আরো বলা যায়, আবার যদি
যারা বাতিল হয়েছে তারা যদি যুক্ত হন সেটাই 19-20 হতে পারে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আসলে বলা যাচ্ছে যে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছুই বলা যাচ্ছে না। মত বিনিময় সবাই আমরা অপেক্ষা করছি আসলে আচরণবিধির পাশাপাশি আরো কি নির্দেশনা আসছেন সেগুলো যুক্ত হবেন এবং সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে, আমরা সরাসরি মত বিনিময় সভা কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মোনা, ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর জুড়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে নির্বাচনী সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। দেশ টিভির দেওয়া সাক্ষাৎকারে একথা জানান ইসি সচিব আক্তার আহমেদ। তবে সংলাপের শুরুর দিকে স্টেক হোল্ডার, শিক্ষক, নারী সংগঠন ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বসবে নির্বাচন কমিশন। সংলাপের শেষের দিকে আমন্ত্রণ পাবেন নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। শিউলি রায় রিপোর্ট। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে প্রধান উপদেষ্টার নির্দেশনার পর তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের 60 দিন পূর্বেই তফসিল ঘোষণার কথা জানান কমিশন সচিব। বহুল কাঙ্ক্ষিত এই জাতীয় নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন সংশ্লিষ্ট অংশীজন সহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে কমিশন। আর এই নির্বাচনী সংলাপ আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই কয়েক ধাপে শেষ করতে চায় বলে জানান ইসি সচিব। আমরা রাজনৈতিক দল সাথে আলোচনাটা পরে করি বরং অন্যদের সাথে সুধীজন, শিক্ষক সমিতি, মহিলা বা নারী সংগঠনগুলো যে আছেন, তারপরে সাংবাদিক যারা আছেন, আপনাদের সাথে আগে করে তার পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সাথে কাজে একটু সময়ও পাওয়া যাবে। কমিশনে নির্বাচনী সংলাপে রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের প্রতিনিধি, পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের পাশাপাশি থাকবেন জুলাই আগস্ট আন্দোলনে আহত যোদ্ধারা। সময় মতনই কমপ্লিট করবো, কারণ আমাদের টার্গেট ছিল এটা সেপ্টেম্বরের ভিতর করব। সংলাপের প্রাধান্য পাবে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা অধ্যাদেশ 2025। প্রাধান্য যেটা পাবে বলে আমার ধারণা সেটা হচ্ছে যে আচরণবিধি এবং আচরণবিধিগুলোর ক্ষেত্রে আর বাদবাকি যে আইন কানুনে ও সাতপাঁচ যেগুলো আছে সেগুলো কিছুটা আছে। আমাদের যারা নির্বাচন কার্যক্রমের সাথে কর্মচারী পর্যায়ে আমরা যারা সংশ্লিষ্ট হয়ে তাদের একটা অংশ, সেটা তো সচিবালয় আইন, নির্বাচন কর্মচারী বিশেষ বিধান ইত্যাদি এগুলো আছে। কিন্তু রাজনৈতিক দল যারা আপনার নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে যে আচরণ বিধিমালার বিষয়গুলো নিয়ে আমার ধারণা যেটা ওইটাতেই প্রাধান্য পাবে। সচিব জানান, ইতিমধ্যে আচরণ বিধিমালার চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে ভেটিং এর জন্য পাঠানো হয়েছে। এই আচরণ বিধিমালা নিয়ে রাজনৈতিক দল সহ সকল স্টেক হোল্ডারদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত যোগদান অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। বলেন, জুলুম নির্যাতনের পরও মানুষ বিএনপিতে আসছে, কিন্তু 5 আগস্টের পর থেকেই বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। এ সময় মাঠ প্রশাসনের বিতর্কিতদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। যে একটা ভয়ঙ্কর অপপ্রচার বিএনপির বিরুদ্ধে দেওয়া হচ্ছে 5ই আগস্টের পর, সরকারের উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল টার্গেট করে বসলো বিএনপিকে, এবং এটাকে আমরা ব্যাখ্যা দিয়েছি যে 111-এর -2 যে তত্ত্ব দেওয়া হয়েছিল সেই তত্ত্বের সাথে এটা মিলে যায়। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরসঙ্গী বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামের 6 রাজনৈতিক নেতা। 26 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। এইচ হিমেলের রিপোর্ট। জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে রোববার মধ্যরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গে হয়েছেন 6 রাজনৈতিক নেতা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা রাত 12টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অপেক্ষা করেন ভিভিআইপি লাউঞ্জে। তবে জামাত নেতা ডক্টর নকিবুর রহমান তারেক যোগ দিবেন যুক্তরাষ্ট্রে। রাত 11টা 15 বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টার গাড়িবহর। পরে একে একে দেখা হয় রাজনৈতিক নেতাদের সঙ্গে। রাত 1টা 40 যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করে এমিরেটসের ফ্লাইট। সফরকালে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। 26 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশে ফেরার কথা রয়েছে 2 অক্টোবর। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। এবার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে 24 ঘন্টা স্বেচ্ছাসেবী আনসার, পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে। পূজা মণ্ডপের আশেপাশে কোনো মেলা বসানো যাবে না। পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটা আপনারা জানেন এবার কিন্তু সব পূজা কমিটির সাথে যে আমাদের মিটিং হয়েছিল সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা নিরাপত্তার ব্যবস্থা করবে এবং এই জন্য তারা বিভিন্ন গার্ড মানে আমাদের সরকারি বাহিনী না তাদের নিজস্ব থেকে তাদের থাকবে কি জানি বলে স্বেচ্ছাসেবক থাকবে। বাংলাদেশে কর জিডিপি অনুপাত 7.25% হলেও ব্রাজিলে এর হার 26%। এ কারণে দেশের মানুষ কর দিলেও সেবা পায় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন দেশে অর্থায়নের অভাব থাকলেও করের উপর নির্ভর করলে হবে না, ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে। রাজস্ব আদায় কমতে থাকলে সামনের দিনে বেতন ভাতা দেওয়া কঠিন হয়ে পড়বে। আর বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর বলেন বিশ্বের তুলনায় দেশের পুঁজিবাজার অত্যন্ত দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে যাওয়ার পরামর্শ দেন তিনি। চলতি বছরের জুলাই আগস্ট মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 21%। সোমবার এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর বলছে 2025-26 অর্থ বছরের আগস্টে রাজস্ব আদায় হয়েছে 27,174 কোটি টাকা, যা গেল অর্থ বছরের একই সময়ের চেয়ে 18% বেশি। এছাড়া জুলাই আগস্টে রাজস্ব আদায় হয়েছে 54,423 কোটি টাকা। গেল বছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল 45,000 কোটি টাকা। সেই হিসেবে রাজস্ব আদায় বেড়েছে 21%। আগস্টে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে স্থানীয় পর্যায়ে মূসক খাত থেকে 11,085 কোটি টাকা।